খুব গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট এবং আর্টিকেল যেগুলো, সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। মানে তোমরা যদি ইমিডিয়েট যদি WBCS পরীক্ষা 22 তারিখ, আজকে যদিও ঘোষণা হলো যে ট্রেন, লোকাল ট্রেন বন্ধই থাকছে, জানি না কি কতদূর হবে, তারপর পিএসসি কি নোটিশ দেবে এখনো জানি না তো আমরা। তো যাই হোক, তো সেই জায়গাটা থেকে এই যে আর্টিকেল আমি 65 আর্টিকেলস বলেছি, এবং দেখবে অ্যামেন্ডমেন্ট খুব সামান্য 15-20 অ্যামেন্ডমেন্ট আমি দিয়েছি। এর মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে, মানে অ্যামেন্ডমেন্ট আর্টিকেল পোর্শনের ধরো টোটালটা পড়তে হয়, তাহলে টোটালটা ইকুয়াল টু 100%, মানে তুমি সবটা পড়ে যটা কোয়েশ্চেন করো তাটাই কমন পাচ্ছ। কিন্তু আপনারা যারা প্রস্তুতিটা প্রথমেই শুরু করেছেন, এরা অল্প কিছু আপনারা পড়েও যদি সেখান থেকে 75% বা 80% কভার করতে পারেন, সেটাই বার কম। তো এই জন্য আমি ওটা দিয়ে দিয়েছি, এবং দেখবেন আপনারা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে স্টাডি করেন, আমি তো স্টাডি করেই দিয়েছি, তো স্টাডি করেন, তাহলে দেখবেন যে আমি যে জায়গাগুলো দিয়েছি ওখান থেকেই 70-80% কোয়েশ্চেন কভার আপ হয়ে যায়। তো ওই জন্যই আপনাদের ওই আর্টিকেল গুলো এবং অ্যামেন্ডমেন্ট গুলো আমি আপনাদের গ্রুপে সেন্ড করে দিয়েছি। ওকে, আরো একবার পরে যারা জয়েন করলেন প্রত্যেককে শুভ বিকালের শুভেচ্ছা। ওকে, তো আজকে আমরা যেটা পড়ব, একটা ফিজিক্সের চ্যাপ্টার পড়বো, চেঞ্জ অফ স্টেট বা পদার্থের অবস্থার পরিবর্তন, এবং আর একটা যেটা পড়বো জিওগ্রাফি পোর্শন থেকে ইন্ডিয়ান সয়েল অ্যান্ড এগ্রিকালচার। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা কিন্তু, ইন্ডিয়ান সয়েল অ্যান্ড এগ্রিকালচার। ঠিক আছে, তো সেই দুটো জায়গা আমরা আজকে কভার আপ করবো। তো চলো শুরু করি, হাত দু এক মিনিট দেখি দিয়ে শুরু করি। বলছি, যে জিনিসটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট সেটা জানবে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে পরীক্ষাই হোক তার জন্য ইম্পর্টেন্ট। ও যদি আজকে পুলিশের এসআই দিতে যাও তার জন্য এই কটা পড়লেই হয়ে যাবে। তার মানে আমি যে কটা দিয়েছি সে কটা সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার যদি তুমি ডাব্লিউবিসিএস প্রিলি কোয়ালিফাই করে মেন দিতে যাও, তখন এটাকে আরো এক্সটেন্ড করতে হবে, আরো বাড়াতে হবে, এদেরকে ফেলে দিয়ে নয়। আর এছাড়াও তুমি বাদ বাকি যা এক্সাম দেবে এর মধ্যেই সেটাকে কভার আপ হবে। ঠিক আছে স্যার, ভলিউম 2 এখন প্রিন্ট আউট করেননি? বোঝা গেছে নিশ্চয়ই কি বললুম? স্যার, হ্যালো জয়ন্ত মাল, বুঝতে পেরেছো আমি কি বললাম? স্যার, হ্যালো স্যার, হ্যালো ওকে, চলো এবার শুরু করি। হ্যালো আহ হ্যালো একদম একদম, পৃথা বলছে জিকে ভলিউম 1 ভলিউম 2 একদম একদম এনাফ, মোর দ্যান এনাফ। প্রথম আমরা জিওগ্রাফি পোর্শনে আসবো, ইন্ডিয়ান সয়েল অ্যান্ড এগ্রিকালচার। তো এই মাটি বা সয়েল যখন পড়ানো হয় তার সাথে এগ্রিকালচারটা পড়ে নেওয়া ভালো, কারণ কি মৃত্তিকার উপরই ডিপেন্ড করে সে জায়গার এগ্রিকালচার স্ট্যাটাসটা কি হবে। ভলিউম 2 কি না হয়নি, মৃত্তিকার উপরে ডিপেন্ড করে সে জায়গার এগ্রিকালচার বা কৃষিটা কেমন। কৃষিকাজ বা এগ্রিকালচার এবং সয়েল, এই দুটো চ্যাপ্টারই আমাদের আজকের পড়ার বিষয়, কারণ মৃত্তিকার উপর ভিত্তি করে আমাদের এগ্রিকালচারাল সিস্টেমটা দাঁড়িয়ে আছে এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্টটাও দাঁড়িয়ে আছে মৃত্তিকার উপর ভিত্তি করে। তাহলে আমরা প্রথমে যেটা পড়বো মৃত্তিকা। আইসিএআর স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ডিপার্টমেন্ট। ভারতবর্ষের যে বিভিন্ন জায়গার মৃত্তিকার ভিন্নতার উপর বেস করে ভারতের মৃত্তিকাকে মোট 8টি ভাগে ভাগ করে
বলেছেন কোন মৃত্তিকা ভারতবর্ষে কত শতাংশ আছে। যেমন ওনারা প্রথমেই যেটা বলেছেন তার নাম পলি মাটি, পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল। এই অ্যালুভিয়াল সয়েল হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণ এরিয়া কভার হয়ে আছে বাই অ্যালুভিয়াল সয়েল, পলি মাটির দ্বারা। ভারতবর্ষের মোট প্রায় তোমার 45.6% মাটি হচ্ছে এই অ্যালুভিয়াল সয়েল, অর্থাৎ টোটাল মৃত্তিকার হিসাবকে যদি আমরা 100% ধরে নিই, সেই তার মধ্যে হচ্ছে পলি মাটি হচ্ছে 45.6%। ভারতবর্ষের সব থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার মানে এই মাটিটাই দেখা যায়, যার নাম পলি মাটি। বলছি দেখো, উপত্যকার পূর্বাংশ, উপকূলীয় সমভূমি অঞ্চল, কৃষ্ণা কাবেরী গঙ্গার যে বদ্বীপ অঞ্চল, সব জায়গাতেই এই অ্যালুভিয়াল মাটি বা পলি মাটি দেখা যায়। এই অ্যালুভিয়াল মাটিতে কি হয়, কার কার পরিমাণ মানে কম্পোনেন্ট গুলো কি, পটাশ, ফসফরিক অ্যাসিড, চুন, জৈব পদার্থ বেশি থাকে, কিন্তু এই মাটিতে যেটা থাকে না সেটা হচ্ছে নাইট্রোজেন এবং হিউমাস, মানে জীবজন্তুর পচা গলা, দেহের যা দেহাবশেষ, এরকম কিছু পদার্থ কম থাকে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি থাকে কে, এই মাটিতে পটাশের পরিমাণ সব থেকে বেশি থাকে। এবং এই মাটিতে অর্থাৎ এই পলি মাটিতেই দেখবে আমাদের যেগুলো মেন সিরিয়াল শস্য, যেমন তুমি লাইক বলতে পারো ধান, গম, ভুট্টা, যে সমস্ত দানা শস্য, এগুলো ম্যাক্সিমাম কিন্তু এই অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটিতেই জন্মায়। লাইট গ্রে কালারের দেখতে হয় এই মৃত্তিকাটা। তাহলে আমরা বুঝলাম ভারতবর্ষের টোটাল মাটির প্রায় 45.6%ই রয়েছে কি মাটি, পলি মাটি। তার মানে কি সব থেকে বেশি পরিমাণ যে মাটি রয়েছে তার নাম ইন্ডিয়াতে অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি। এরপর আমরা যে মাটিটার কথা জানবো তার নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল, এই ব্ল্যাক সয়েল ভারতবর্ষের রয়েছে 16.6% মাটিতে। এই ব্ল্যাক সয়েলের আরো নাম আছে, একে অনেক জায়গায় কি বলা হয়, যেহেতু এই মাটিটা সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে বেশি দেখা যায়, তাই এই মাটির অ্যানাদার নাম হচ্ছে সয়েল অফ ডেকান বা রেগুড় মৃত্তিকাও বলা হয় বা লাভা সয়েলও বলা হয়। এই মাটিতে তুলা, তামাক, এই সমস্ত পদার্থগুলো খুব বেশি পরিমাণ জন্মায়। ভারতবর্ষের মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, এই তিনটে জায়গায় কিন্তু কৃষ্ণ মৃত্তিকাটা বেশি পরিমাণ দেখা যায়। তাহলে ভারতবর্ষের অন্যান্য মাটির থেকে, মানে প্রথমে যদি আমাদের অন্যান্য বেরিয়ে গেল, সরি, সব থেকে বেশি পরিমাণ যদি পলি মাটি থাকে, যা অ্যালুভিয়াল সয়েল যদি ফার্স্ট র্যাঙ্ক 1 হয়, তাহলে র্যাঙ্ক 2 তে কে হচ্ছে, ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, এই কৃষ্ণ মৃত্তিকা কোথায় সব থেকে বেশি দেখা যায়, মহারাষ্ট্র, গুজরাট এবং পাঞ্জাব, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মাটিটা সব থেকে বেশি দেখা যায়। এই মাটিতে কি কি চাষ ভালো হয়, তুলো বা কটন চাষ খুব ভালো হয়, এবং তোমার টোবাকো বা তামাক চাষ। ঠিক আছে, এই টোবাকো ভারতবর্ষের জিনিস না, টোবাকো ভারতবর্ষে কারা নিয়ে এসেছিল, পর্তুগিজরা। পর্তুগিজরা ভারতবর্ষে টোবাকো নিয়েছিল কার আমলে, অ্যাট দ্য টাইম অফ জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের আমলের আগে ভারতবর্ষের টোবাকো চাষ বা তামাক চাষ বলে কিছু ছিল না, এই পর্তুগিজরা ভারতবর্ষের তামাক বা টোবাকোটা নিয়ে। এরপর আমরা দুটো মাটির কথা একসাথে আলোচনা করব, তার একটার পজিশন হচ্ছে 3 এবং আর একটার পজিশন হচ্ছে 5, 3 এবং 5। তো এই মাটিতে কি কি চাষ হয় আমরা তো কৃষিকাজ এখনই পড়বো, তখন এটা কভার আপ হয়েই যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, লাল মাটি বা রেড সয়েল এবং ল্যাটেরাইট সয়েল, অনেকে এই জায়গাটাই একটু ভুলিয়ে ফেলেন, ভাবেন বোধহয় দুটোই এক, না। লাল মাটি, তো লাল মাটির ব্যাপারটা কি, যেটাকে আমরা রেড সয়েল বলি, যেটা ভারতবর্ষের 3rd পজিশনে রয়েছে অ্যাকর্ডিং টু কি, এরিয়া ওয়াইজ। তো এ ভারতবর্ষে প্রায় 10.6% মাটি হচ্ছে রেড সয়েল। তো এবার এখান থেকে যেটা জানতে হবে, এই মাটি ভারতের সব থেকে বেশি সংখ্যক রাজ্যে রয়েছে, কথাটার মানে কি, দেখো মানে সব থেকে বেশি এরিয়া জুড়ে যদি রয়েছে বলে, তাহলে সব থেকে বেশি এরিয়া জুড়ে যে রয়েছে তার নাম অ্যালুভিয়াল সয়েল। কিন্তু বেশি সংখ্যক রাজ্য জুড়ে মানে কি, নাম্বার অফ স্টেট বেশি, নাম্বার অফ স্টেট মানে এরিয়া ওয়াইজ নয়, বেশি স্টেটে অল্প বিস্তর হলেও রয়েছে। যেমন ধরো এই তোমার লাল মাটিটা অনেক স্টেটে দেখা যায়, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, প্রায় 6টা স্টেটে। এই 6টা স্টেটে অল্প বিস্তর করে হলেও দেখা যায়। এই জন্য এই লাল মাটিকে বলা হয়, এই মাটি সব থেকে বেশি মানে নাম্বার অফ স্টেট বেশি কভার করছে কোন মাটি, সেটা হচ্ছে লাল মাটি। ঠিক আছে, এই লাল মাটিতে আয়রনের উপস্থিতি পাওয়া যায় এবং আয়রন পাওয়া যায় বলেই এই মাটিটার কালারটা লাল হয়ে থাকে। এখানে যেগুলো জন্মায় গ্রাউন্ডনাট, ওটস, বার্লি, পালস বা বিভিন্ন ধরনের শস্য বেশি জন্মায়। আর ল্যাটেরাইট মৃত্তিকা দেখো এ রয়েছে 5th পজিশনে অ্যাকর্ডিং টু কি, উপস্থিতি অনুযায়ী।
এই উপস্থিতি রেড মৃত্তিকার কত পার্সেন্ট রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার উপস্থিতি। ঠিক আছে, মালভূমি অঞ্চলে এই মৃত্তিকাটা প্রধানত দেখা যাবে, কেরালা, উড়িষ্যা, কর্ণাটক, তেলেঙ্গানা এই মৃত্তিকাটা দেখা যায়। এই মাটিতে আয়রন দেখা যায়। ঠিক আছে, এই মাটিতেও আয়রনের উপস্থিতি দেখা যায়। এখানে প্রধান প্রধান কি কি জন্মায়? কফি, মেজ, বার্লি, রাবার, এগুলো মোটামুটি জন্মায়। তো লাল মাটি হলো, ল্যাটেরাইট হলো। এরপর আমরা আসবো পার্বত্য মৃত্তিকা বা মাউন্টেন সয়েল। মাউন্টেন সয়েল ভারতবর্ষের প্রায় 9%, 8.67% অঞ্চল জুড়ে রয়েছে। হরিয়ানা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এই অঞ্চলে মোটামুটি এটা বেশি দেখা যায়। এই মাটির অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পার্বত্য মাটিকে কি বলা হয়? পটল মৃত্তিকা। যে মাটিতে সব থেকে ভালো হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে চা এবং অরেঞ্জ, অ্যাপেল, পাইন অ্যাপেল। আমরা জানি এগুলো পার্বত্য অঞ্চলেই জন্মায়, বা পর্বত ছাড়া সেরকম ভাবে কিন্তু এগুলো তেমন কোথাও জন্মায় না। ঠিক আছে, এই হলো পার্বত্য মৃত্তিকা বা তোমার মাউন্টেন সয়েল। তাহলে আমরা 1 নম্বর র্যাঙ্কিং এ কাকে রেখেছিলাম? অ্যালুভিয়াল সয়েল। 2 নম্বর র্যাঙ্কিং এ কাকে রেখেছিলাম? কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। 3 নম্বরে আমরা কি দেখলাম? লাল মাটি বা রেড সয়েল। 4 নম্বরে কি দেখলাম? মাউন্টেন সয়েল। 5 নম্বরে কাকে দেখলাম? ল্যাটেরাইট সয়েল। আমরা কি বলেছি? আইসি মানে সিদ্ধান্ত অনুযায়ী ভারতবর্ষের মাটি 8 প্রকার, এখনো 3 প্রকারের বাকি আছে, যার 6 নম্বর নাম হচ্ছে ডেজার্ট সয়েল বা মরু অঞ্চলের মাটি। তার মানে এই মাটিটা কোথায় দেখা যাবে? ভারতবর্ষের যে সমস্ত স্থানে মরুভূমি রয়েছে, এই ডেজার্ট সয়েল ভারতবর্ষের কততম পজিশনে রয়েছে? 6ষ্ঠ পজিশনে, প্রায় 4.32 মানে 432, মাঝে একটা দশমিক দিয়ে দাও, এত পার্সেন্ট এরিয়াকে কভার করে রয়েছে মরু অঞ্চল বা ডেজার্ট সয়েল। ঠিক আছে, রাজস্থান, বিহার, গুজরাটে এই মাটিটা মোটামুটি ভালোই দেখা যায়। রাজস্থান, বিহার, গুজরাট এই অঞ্চলে এই মাটিটা বেশ ভালোই দেখা যায়। ঠিক আছে, এই মরু অঞ্চলের মাটিতে কার পরিমাণ বেশি থাকে? সিলিকার পরিমাণ বেশি থাকে, বালির পরিমাণ বা সিলিকন পরিমাণ বেশি থাকে। আর এই আমরা জানি এই মাটিতে মোটামুটি বাজরা, রাগি এই সমস্ত জিনিসগুলোই চাষাবাদ। তার মানে আমরা এখান থেকে যে সয়েলের পাশাপাশি আমরা এটাও এখান থেকে জেনে যাচ্ছি কি সেই জায়গার এগ্রিকালচারাল সিস্টেম বা সেই জায়গায় কোন কৃষিজ ফসলটা সব থেকে বেশি হয়, এটাও আমরা বুঝতে পারছি। এরপর আমরা 7 নম্বরে আসবো সল্ট মৃত্তিকা বা লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা। এগুলো সাধারণত কোথায় দেখা যাবে? সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলোতে দেখা যাবে। ভারতবর্ষের প্রায় 2.06%, অর্থাৎ পজিশন ওয়াইজ এটা 7th পজিশনে রয়েছে। এটা দেখা যায় গুজরাটের কিছু অঞ্চল, পাঞ্জাবের সাউথ পোর্শন এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগটায় দেখা যায় এই মৃত্তিকাটা, লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা। এই লবণাক্ত ক্ষারীয় মাটিতে কিসের কিসের পরিমাণ বেশি থাকে? সোডিয়াম পরিমাণ বেশি থাকবে, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম, অর্থাৎ যেগুলো সল্ট তৈরি করে। মানে সোডিয়াম মানে কি? সে NaCl একটা সল্ট দেখা যায়, KCl সল্ট বা তোমার MgCl, এগুলো তো সবই সল্ট। তাহলে এগুলো সবই সল্ট, লবণ। তাহলে সেই এই অঞ্চলে অর্থাৎ এই মাটিটা, লবণাক্ত মাটিটা যেখানে দেখা যাবে সেখানে তো এমন কোনো কম্পোনেন্ট থাকবে যে কম্পোনেন্ট গুলো কি সাধারণভাবে যেটা করে, যে কম্পোনেন্ট গুলো সেগুলো কি করতে সাহায্য করবে বলো? সেই কম্পোনেন্ট গুলো সাধারণত তোমার মাটিতে আমল ওই লবণাক্ত ভাগটা বাড়াতেই তো সাহায্য করবে। ঠিক আছে, আর এই লবণাক্ত মাটিতে সব থেকে ভালো তো আমরা জানি কোকোনাটটাই হয়। ঠিক আছে, তাহলে কি বললাম? এই মাটিতে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এর কি প্রেজেন্ট থাকে? এর সল্ট, লবণ প্রেজেন্ট থাকে। ঠিক আছে, আর এটা 7 না, এটা প্রিন্টিং মানে টাইপ মিস্টেক, এটা 8 নম্বর হবে কর্দমাক্ত মৃত্তিকা, যেটা তোমার স্যাডি পোর্শন, স্যাডি একদম মানে ভিজা ভিজা কর্দমাক্ত মৃত্তিকা দেখা যায়। এটা একদমই কম পজিশনে দেখা যায়, দেখা যায় 1.21%, এটা দেখা যায় মাত্র, খুবই কম, খুবই কম। এবং ভারতবর্ষের কোথায়? আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা এই সমস্ত স্টেটগুলো এই মাটিটা দেখা যায়। এই কর্দমাক্ত মৃত্তিকায় কিন্তু পাট এবং ধান ভালো হয়, কারণ পাট এবং ধান হতে গেলে সেই জায়গায় জল দাঁড়িয়ে এবং কর্দমাক্ত ভূমি হলেই ভালো হয়। তাই এই কর্দমাক্ত ভূমিতে, যার এই মাটিটার অপর নাম কিন্তু আবার পিট, তো এটা এই জায়গাতে দেখা যায়। এই হলো ভারতবর্ষের কি? ভারতবর্ষের সয়েল বা ইন্ডিয়ান সয়েল। অ্যাকর্ডিং টু ICAR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, তাদের মত অনুযায়ী ভারতবর্ষের এই মৃত্তিকা বা সয়েলকে মোটামুটি 8টি ভাগে ভাগ করা হলো। 1 নম্বর পলি মাটি, 2 নম্বর কৃষ্ণ মৃত্তিকা, 3 নম্বর লাল মাটি, 4 পার্বত্য মাটি, 5 ল্যাটেরাইট মৃত্তিকা, 6 মরু অঞ্চলের মাটি, 7 লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা এবং লাস্ট অফ অল আমরা দেখলাম কর্দমাক্ত মৃত্তিকা, বা যেটাকে আমরা বললাম ওই মার্সি ল্যান্ড বা মার্সি ল্যান্ডে যে মৃত্তিকাটা দেখা যায়, যেখানে পলি মাটি, সরি, যেখানে তোমার ধান বা পাট চাষটা ভালো হয় সেই অঞ্চলের মাটি বা কর্দমাক্ত ভূমি। এ পর্যন্ত আমরা ভারতবর্ষের টাইপস অফ সয়েল, দেয়ার আর 8 টাইপস অফ সয়েল ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সে কথা আমরা জানলাম।
এরপর আমরা দেখব ভারতবর্ষের কৃষিকাজ বা এগ্রিকালচারাল সেক্টরটা। তো ভারতবর্ষের দু ধরনের ফসল, অর্থাৎ এক রোপণ করা বা বপন করা এবং কাটার সময় অনুযায়ী কৃষিকাজকে, ভারতবর্ষের ফসলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটার নাম রবি শস্য আর একটার নাম খারিফ শস্য। এই রবি শস্য এবং খারিফ শস্যর প্রথম আমাদের জানতে হবে বপন করার সময়, তারপর জানতে হবে কাটার সময়। কাটার সময় কখন কাটা হচ্ছে, ফসল কাটা, আর হচ্ছে বপন করা। তো এই দিয়ে রবি শস্য বপন করা হয় অক্টোবর নভেম্বরে, আর কাটা হচ্ছে এপ্রিল মে মাসে। আর তোমার জুন জুলাই মাসে খারিফ শস্য বপন করা হচ্ছে, আর কাটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। ঠিক আছে, এই রবি শস্যের মধ্যে কি রয়েছে, হুইট এবং সর্ষে বা গম সরিষা, আর এটা কি কি রয়েছে, ধান জোয়ার বাজরা। ঠিক আছে, তার মানে রবি শস্য চাষ করা হচ্ছে মেনলি শীতের দিকটাতেই হচ্ছে, অক্টোবর নভেম্বর, শীত না মানে অক্টোবর নভেম্বরে হচ্ছে, আর কাটা হচ্ছে এপ্রিল মে মাস নাগাদ। আর খারিফ শস্য জুন জুলাই মাসে বপন করা হয় এবং কাটা হয় সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। এই হলো ভারতবর্ষের টোটাল কৃষিজ ফসলের অ্যাকর্ডিং টু রোপণ এবং কাটা, মানে ফসল রোপণ করা এবং কাটার সময় অনুযায়ী তাকে দুটো ভাগে ভাগ করা হলো। এবার আমরা কয়েকটা ফসল সম্পর্কে একটু জানবো, কতগুলো গুরুত্বপূর্ণ শস্য। দেখো, ভারত যে কোনো জায়গার এই ফসল সেই জায়গার ক্লাইমেট মানে আবহাওয়া, সেই জায়গার মৃত্তিকা, এই জায়গার রেইনফল, মানে যদিও ক্লাইমেটের মধ্যে এগুলো পড়ছে, রেইনফল, টেম্পারেচার, মানে প্রকৃতির সবকিছু যেটা ন্যাচারাল কন্ডিশন, এই ন্যাচারাল কন্ডিশনটার উপরেই কিন্তু এই শস্যগুলো কোন জায়গায় জন্মাবে বা শস্যগুলো কেমন কি হবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে সেই জায়গার যে ন্যাচারাল ক্লাইমেট। তুমি যদি এখন মনে করো আমাদের বর্ধমানে এসে চা চাষ করবে, তাহলে কি সেটা সম্ভব? তুমি এখন মনে করলে বর্ধমানে এসে ভালো কোয়ালিটির আপেল চাষ করবে, এটা কি সম্ভব? না, তো সম্ভব নয়। বিকজ কেন সম্ভব নয়? বিকজ আমাদের এই ন্যাচারাল কন্ডিশন বা যে জায়গার প্রকৃতিগত অবস্থান, যেমন প্রকৃতি তো সবাইকে সবকিছু দেয়নি। হ্যাঁ, সব মিলে প্রকৃতি একটা সুন্দর রূপ দিয়েছে, কিন্তু সবাইকে তো সবকিছু দেয়নি, তাই না? তাহলে যে জায়গায় যেটা আছে সেই জায়গায় সেই জিনিসটাকে চাষ করতে হবে, তার ইউটিলিটি করতে হবে। তো সেটাই হলো কি, সেটাই হলো এরকম কন্ডিশনের উপর, ক্লাইমেটিক কন্ডিশন, ন্যাচারাল ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করেই সেই জায়গার এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বা কৃষির যে ডেভেলপমেন্ট সেটা নির্ভর করছে। আমরা বেশ কিছু শস্যের নামে আসি। প্রথমেই আমরা আসি ভারতবর্ষের যে শস্যটা বিদেশে রপ্তানি করে সব থেকে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতবর্ষ অর্জন করে, তার নাম চা। ঠিক আছে, আর যদি বলা হয় ভারত থেকে কোন দ্রব্য সব থেকে বেশি রপ্তানি হয়, তখন কিন্তু উত্তরটা হবে পাট। ভালো করে কোশ্চেনটা বোঝো। যদি বলে ভারতবর্ষের কোন দ্রব্য বা কোন কৃষিজ দ্রব্য রপ্তানি করে ভারতবর্ষ বেশি পরিমাণ বা সব থেকে বেশি পরিমাণ বৈদিক বা বৈদেশিক বা বিদেশের মুদ্রা অর্জন করে, উত্তর হচ্ছে চা। আর যদি বলে সব থেকে পরিমাণগত ভাবে সব থেকে বেশি কোনটা, মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি, তো পরিমাণগত ভাবে সব থেকে বেশি কোনটা, সেটা কিন্তু পাট। বেশি সব থেকে বেশি রপ্তানি হয় পাট, ওটা বিশ্বে ভারতবর্ষ পাট সাপ্লাই করছে। কিন্তু সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা, বিদেশের মুদ্রা ভারতবর্ষ আসে, সেটা হচ্ছে চা থেকে। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। দেখো, বলছে চা পার্বত্য মাটিতেই ভালো হয়, আমরা যেটা মাউন্টেন সয়েল বলে এলাম। এরপর আমাকে জানতে হবে কতগুলো কন্ডিশন, সেটা হচ্ছে কত ডিগ্রি তাপমাত্রায় ভালো হয়, কতটা বৃষ্টিপাতের প্রয়োজন। তো এই তাপমাত্রা মোটামুটি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন, এবং বৃষ্টিপাত 250 থেকে 375 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। সব থেকে বেশি উৎপাদক রাজ্য হচ্ছে আসাম, তামিলনাড়ু, এই রাজ্য। এর পরবর্তীকালে আমি তোমাদের ভারতবর্ষের র্যাঙ্কিংটাও একটু পরে লিখিয়ে দিচ্ছি, যে চা উৎপাদনে ভারতবর্ষের র্যাঙ্কিং কত, ধান উৎপাদনের র্যাঙ্কিং কত, 1 মিনিট পরে আসছে বুঝিয়ে দেওয়ার পর। এরপর আমরা জানবো ভারতবর্ষের আরো একটা অন্যতম শস্য, যেটার নাম কফি। এই কফি উৎপাদন করতে গেলে তাপমাত্রা প্রায় ওই একই, চা কফিতে সেম টেম্পারেচার প্রয়োজন, 25 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের প্রয়োজন। আর বৃষ্টিপাত এখানে একটু কম বৃষ্টিপাতের প্রয়োজন, সেটা হচ্ছে বৃষ্টিপাত 250 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। প্রথম মানে সব থেকে বেশি কফি উৎপাদন ভারতবর্ষের কোথায় হয়? অবশ্যই কর্ণাটকে। ঠিক আছে, এরপর আসি তুলা। তুলা, এই তুলা কোন সয়েলে ভালো হয়? ব্ল্যাক সয়েলে ভালো হয়। তাহলে কফি কোন মাটিতে ভালো হয়? ল্যাটেরাইট মৃত্তিকায় ভালো হয়।
ঠিক আছে, তো এ কত তাপমাত্রার প্রয়োজন? তাপমাত্রা প্রায় একই, ওই একই আগের গুলো যা পড়ে এসছো, যা চা যা কফি তাই তুলো। এখানে বৃষ্টিপাতটা একটু কম প্রয়োজন। কত বৃষ্টিপাতের প্রয়োজন? এই 100 থেকে 150 সেন্টিমিটারের বা 130 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রয়োজন। ঠিক আছে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত আছে তুলা উৎপাদনে, সেটা হচ্ছে 200, এটা 200 সেন্টিমিটার কথা কেটে নেবেন ওটায়, 200টি কুয়াশা মুক্ত দিনের প্রয়োজন। অর্থাৎ তুলা উৎপন্ন করতে গেলে অ্যাটলিস্ট কুয়াশা মুক্ত অবস্থা 200 দিন প্রয়োজন। 200 দিন কুয়াশা মুক্ত দিন বা 200টি কুয়াশা মুক্ত দিনের প্রয়োজন ফর কটন প্রোডাকশন। ঠিক আছে, সর্বোচ্চ তুলা কোথায় হয়? গুজরাটে ফার্স্ট। ঠিক আছে, এরপর আসবো ধান, যেটা আমি একটু আগে বললাম অ্যালুভিয়াল সয়েলে সব থেকে ভালো হয়, অ্যালুভিয়াল সয়েল। এটার জন্য তাপমাত্রা ওই একই তাপমাত্রা, মোটামুটি তাপমাত্রার খুব একটা হেরফের নেই, 25 থেকে 30। বৃষ্টিপাত 100 থেকে 175 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। সব থেকে বেশি হয় ধান পশ্চিমবঙ্গে। আর একটা যদি বলে সব হেক্টর প্রতি ধান কোথায় বেশি সব থেকে হয়, পার হেক্টর সব থেকে বেশি উৎপন্ন হয় পাঞ্জাব। তাহলে ধান আচ্ছা, তাহলে ধান সব থেকে কি বললাম কোন মাটিতে ভালো হয়? অ্যালুভিয়াল সয়েলে। আচ্ছা, তাপমাত্রা 25 থেকে 30 আর 100 থেকে 175 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। এর হতে সর্বোচ্চ ধান আমরা জানি পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম। হ্যাঁ, এবার একটা গল্প আছে, পশ্চিমবঙ্গ টোটাল প্রোডাকশনে প্রথম। ভারতবর্ষের প্রায় 17% ধান পশ্চিমবঙ্গ প্রোডাকশন করছে। এবার এখান থেকে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পার হেক্টর সব থেকে বেশি প্রোডাকশন কোথায় হয়? উত্তরটা পাল্টে গেল কিন্তু। যদি বলে পরীক্ষার কোশ্চেন WBCS 2017 সালে সম্ভবত মেন্সে কোশ্চেনটা এসেছিল যে পার হেক্টর মানে ধান প্রোডাকশন বা রাইস প্রোডাকশনের প্রথম কি, তখন কিন্তু পশ্চিমবঙ্গ আর হবে না। পার হেক্টর মানে প্রতি বিঘায় বা এরকম একটা একর জমিতে সব থেকে বেশি ধান উৎপন্ন কোথায় হয়? উত্তর পাল্টে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব, পাঞ্জাব। ঠিক আছে, এরপর আমরা আসবো গম। গম রেড সয়েল বা অ্যালুভিয়াল সয়েলেও হয়ে থাকে, রেড সয়েলে ভালো হয়। তাপমাত্রা 25 থেকে 15 ডিগ্রি টেম্পারেচার, এতে একটু বৃষ্টিপাতটা কম প্রয়োজন। যদি পরীক্ষার কোশ্চেন আসে যে কোন শস্য উৎপাদনে বৃষ্টিপাত সব থেকে কম প্রয়োজন, উত্তর হচ্ছে কিন্তু গম। 50 থেকে 70 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। সর্বোচ্চ গম উৎপাদন হয় কোথায়? ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, এরপর আসবো পাট, যেটা ভালো হয় মার্সি সয়েল বা কর্দমাক্ত, যে মৃত্তিকাটা কাদা কাদা ভাব বেশি থাকবে সে মাটিতে এই পাটটা ভালো হবে। মোটামুটি টেম্পারেচারের কত প্রয়োজন? ওই একই রকম 15 থেকে 25। বৃষ্টিপাত ওই ধানের মতনই 100 থেকে 125 সেন্টিমিটার বা তার একটু কম এরকম বৃষ্টিপাতের প্রয়োজন। এই পাট উৎপাদনে ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রথম পজিশনে রয়েছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এরপর আছে রাবারের কথা বলা আছে, যে রাবার আমরা জানি সেই রাবার উৎপাদনে সব থেকে বেশি হয় কেরালা। রাবার উৎপাদনের প্রাকৃতিক পরিবেশ অত কিছু জানার প্রয়োজন নেই। এরপর আমরা যেটা জানবো কালার রিভলিউশন, মানে তোমার বর্ণ বিপ্লব, যে কোনো জিনিস। ইন কেস অফ এগ্রিকালচারাল সিস্টেম, এগ্রিকালচার বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের বিভিন্ন শাখাগুলোকে একটা কালার দিয়ে ইন্ডিকেশন করা হয়। যেমন আমাদের যখনই বলবে হোয়াট ডু ইউ মিন বাই গ্রিন রিভলিউশন, দেখো সবুজ তার মানে নিশ্চয়ই ইট রিলেটেড উইথ এগ্রিকালচারাল সেক্টর, এবং এগ্রিকালচারাল সেক্টরের বিশেষত ধান গম এগুলোর ওপরই সাধারণত হবে। তারপরে ব্লু কালার, যদি বলে ব্লু কালার রিভলিউশন বা নীল বিপ্লব, তাহলে নীল মানে সমুদ্রের জল, মাথায় আসবে সমুদ্রের জল মানে ওই সমুদ্রের জল, সমুদ্রের মধ্যে থাকা প্রাণী, এরকম কিছু নিয়ে ব্যাপার। দেখো দেওয়া আছে মাছও হবে, মাছ তো হবে, এছাড়া তো বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক স্পিসিস মানে যে সমস্ত উদ্ভিদগুলো জলজ উদ্ভিদ তাদের। এরপর আছে লাল, লাল দেখো টমেটো। আচ্ছা, একটা লাল আর একটা ক্ষেত্রে হতে পারে, সেটা অবশ্যই এগ্রিকালচারাল প্রোডাক্টের নয়। ধরো সেটা যদি লাল, যদি এখন বলতো রেড বায়োটেকনোলজি মানে জীব প্রযুক্তিবিদ্যা, তাহলে এটা মেডিসিনাল সেক্টরের সঙ্গে যুক্ত হবে। কারণ কি, দেখো মেডিসিনাল সেক্টর রক্ত টক্তর ব্যাপার লাল কালার, কিন্তু এগ্রিকালচারাল বললে লালটা সবসময় টমেটোকে ইন্ডিকেট করে। ঠিক আছে, এরপর ধূসর গ্রে,
সার্ফ, সার্ফ। তারপরে যে হলুদ, হলুদ কালার কাকে ইন্ডিকেট করে? বিভিন্ন ধরনের তোমার তৈলবীজ যেগুলো, অয়েল সিড, ইট মে বি সরিষা, সরিষা। এরপর যে গোল্ডেন ফাইবার, ভারতবর্ষের এই দুটো টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম। গোল্ডেন ফাইবার কাকে বলা হয় আর সিলভার ফাইবার কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট টার্মিনোলজি দুটো মনে রেখো, মানে কে কে আই টার্মিনোলজি। গোল্ডেন ফাইবার বলা হয় জুটকে, আর সিলভার ফাইবার বলা হয় কটন। মনে রেখো তাহলে গ্রিন রেভলিউশন ধান গম, ব্লু অ্যাকোয়াটিক স্পিসিস, লাল টমেটো, ধূসর সার, হলুদ অয়েল সিড, গোল্ডেন ফাইবার জুট, সিলভার ফাইবার কটন। ঠিক আছে, এরপর আমরা জানবো গবেষণা কেন্দ্র। এই গবেষণা কেন্দ্রগুলো কি করা হয়? যে ধরো বিভিন্ন ধরনের যে এগ্রিকালচারাল যে সমস্ত গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কি হয়? বিভিন্ন ধরনের ধান, বিভিন্ন ধরনের শস্য, সেই শস্যের কিভাবে উচ্চ ফলনশীল করা যাবে। দেখো আগে বছরে একবার ধান চাষ হতো, এখন বছরে কতবার ধান চাষ হয়। আগে উৎপন্ন হওয়া ধানের পরিমাণ অনেক কম ছিল, এখন একটা জমি থেকে 12 হেক্টর জমি থেকে উৎপন্ন হওয়া ধানের পরিমাণ অনেক বেড়ে গেছে। তার মানে এগুলো কিভাবে সম্ভব হয়েছে? বাই দ্য হেল্প অফ বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজির সাহায্য নিয়ে এই গবেষণাগারগুলোর প্রতিনিয়ত গবেষণা চলছে। আর যে গবেষণার ফলস্বরূপ প্রত্যেক দিন যে ডেভেলপমেন্ট চলছে, ইন কেস অফ এগ্রিকালচারাল সেক্টরের ডেভেলপমেন্ট চলছে অ্যাকর্ডিং টু দ্য রেট অফ প্রোডাকশনটাকে ইনক্রিজ করা, এবং টাইমটাকে যেন কম টাইম কনজিউমিং বেশি না করা, কম টাইমের মধ্যে যাতে করে প্রোডাকশনটা হয়ে যায়, এই প্রচেষ্টাগুলো চলে। কোথায়? গবেষণাগার। এরকম বেশ কিছু গবেষণাগার, যেমন ধরো ধান গবেষণাগার কোথায় আছে? উড়িষ্যার কটকে রয়েছে। গম গবেষণাগার পুষায় রয়েছে। কটন গবেষণাগার নাগপুরে রয়েছে। তোকলাইয়ের চা গবেষণাগার, পাট গবেষণাগার ব্যারাকপুরে রয়েছে। মশলা, বিভিন্ন ধরনের যে স্পাইসেস, সেগুলো কালিকটে রয়েছে। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো, এটা আমি পরে তারাও দেখে বলে দিচ্ছি, জায়গাটার কথা আমি জানি না। তো এই গবেষণাগারগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। তাহলে এই হলো ভারতবর্ষের সয়েল, এবং সয়েলের উপর ডিপেন্ড করে যে এগ্রিকালচারাল সেক্টর রয়েছে, সেই এগ্রিকালচারাল সেক্টরটা কিভাবে ভারতবর্ষে ডেভেলপড হয়েছে, বা সয়েলের উপর বেশ করে অ্যাকর্ডিং টু দ্য ভ্যারাইটি অফ সয়েল ভ্যারাইটি অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ঘটেছে, সেটা আমরা জানলাম। ওকে, এরপর আমি তোমাদের কিছু ভূগোলের নোটস লেখাবো এই এগ্রিকালচারাল সয়েল সম্পর্কে। তার আগে কিছুটা ফিজিক্সটা একটু বুঝিয়ে দিই। খুব সহজ চ্যাপ্টার আছে, খুব ছোট চ্যাপ্টার আছে, বুঝিয়ে দেওয়াটা কমপ্লিট করি, তারপর জিওগ্রাফিতে নোটস কিছু লিখতে হবে এই জায়গা থেকে, ওটাই আমি পরে আসছি। ওকে, এক মিনিট। আমরা পদার্থের কিছু ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করব। কিছু সার সার সম্পর্কে একটু বলুন। কোনগুলো সার আর কোনগুলো নয়? আচ্ছা, তুমি যেটা বলছো এটা তো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমি পড়াবো, মানে অজৈব রসায়ন যখন পড়াবো তখন সার, ব্যাটারি, গ্লাস এগুলো বলবো। এখানে আর সারটা বলতে গেলাম না। ওকে, চল। পদার্থ আমরা জানি, সাধারণত পদার্থের, তুমি আমি আমরা প্রত্যেকে জানি, পদার্থের সাধারণ মধ্যে তিনটে ধর্ম আছে। কি কি? কঠিন, তরল, গ্যাসীয়। আমরা এই তিনটে অবস্থার কথাই জানি, যে কঠিন অবস্থা, তাকে যদি আমরা তাপ দিই সেটা তরলে পরিণত হবে, বা কঠিন অবস্থা তরল বা তরলকে আরো তুমি তাপ দিলে সে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। এগুলো আমরা জানি। মানে এগুলো কি কিসের উপর ডিপেন্ড করে হবে? অবশ্যই হিট, তাপ দিয়ে। ঠিক আছে, আবার যদি কখনো কখনো প্রচুর বেশি কিছু পদার্থ আছে যাদেরকে একবারে ডিরেক্টলি কঠিন থেকে গ্যাসীয় হয়ে যায়, যে পদ্ধতির নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন পদ্ধতিতে কি হয়? ডিরেক্টলি কঠিন থেকেও গ্যাসীয় হয়ে যায়। এগুলো আমরা জানি। তো
সাধারণ মধ্যে পদার্থের তিনটে অবস্থার কথাই জানি, কিন্তু আজ থেকে জানবো আমাদের পদার্থের আরো দুটো অবস্থার কথা, এবং এই তিনটে কনসেপ্টটা আজকে থেকে হবে 5টা। অর্থাৎ পদার্থের এই কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ছাড়াও আর একটা অবস্থার কথা জানবো, যার নাম প্লাজমা স্টেট বা প্লাজমা অবস্থা, বা তরল থকথকে প্লাজমা পদার্থ, সেই প্লাজমা অবস্থা। আর একটা হচ্ছে বস আইনস্টাইন কনডেন্স স্টেট বা কলোয়েডিয়াল স্টেট। দিস আর দ্য 5 স্টেট অফ ম্যাটার বা পদার্থের 5টি ধর্ম। 1 নম্বরে কি? সলিড। 2 নম্বরে কি? লিকুইড। 3 নম্বরে কি? গ্যাসীয় অবস্থা। এটা আমরা এই তিনটে আমাদের জানাই ছিল, তার সাথে দুটো আজ অ্যাড হয়ে গেল। একটার নাম প্লাজমা অবস্থা, আর একটার নাম কি? কলোয়েডিয়ালস বা কনডেন্স স্টেট, বোস আইনস্টাইন। এই হলো পদার্থের মোট 1 2 3 4 5 স্টেট অফ ম্যাটার, পদার্থের 5টি অবস্থা। তো এই পদার্থের অবস্থার পরিবর্তন নিয়ে আলাদা ক্লাস আমরা করাবো। আমরা আজকে জানবো পদার্থের এই অবস্থা নয়, কয়েকটা ধর্মের কথা। যার প্রথম ধর্মটাই আমি প্রথম বলবো তোমাদের, স্থিতিস্থাপকতা বা তোমার ইলাস্ট্রিসিটি। ইলাস্ট্রিসিটি বলতে গেলে একটা জিনিস প্রয়োজন, দেখি তারা আছে কিনা, তাহলে বলাটা আমার সুবিধা হবে। পেয়েছি যেটা চাইছিলাম। ধরো এটা একটা রাবার, এটা একটা রাবার, ঠিক আছে। এর দেখো একটা এই প্রসারিত হবে, তো তাহলে এর প্রসারিত হওয়ার একটা সীমা আছে, যে সীমার পর যদি আমি টানি এটা কেটে যাবে। তাহলে এই একটা পদার্থ, এর একটা ইলাস্ট্রিসিটি বা একটা স্থিতিস্থাপক ধর্ম আছে, যে ধর্মের জন্য কি হতে পারে? এ প্রসারিত হতে পারে, এবং এই প্রসারিত হওয়াটারও কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে, পরিসীমা আছে, ঠিক আছে। তাহলে এই যে ধর্মটা, যে ধর্মের জন্য পদার্থটা প্রসারিত হতে পারে, একটু সংকুচিত নয়, প্রসারিত হতে পারে, সেই ধর্মটার নাম হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম বা ইলাস্ট্রিসিটি প্রপার্টি, স্থিতিস্থাপক ধর্ম। এবার দেখো এবার এই যে পদার্থটা, আর একটা জিনিস দেখাই দেবো বলছি, এই যে পদার্থটা এই ধরো এরকম অবস্থায় রয়েছে, এই পদার্থটা এরকম অবস্থায় রয়েছে, তো এর উপর যদি তুমি বাইরে থেকে বল না প্রয়োগ করো, তাহলে কি তার ইলাস্ট্রিসিটি ধর্মটা দেখাবে? না, কখনোই দেখাবে না। তার মানে বাইরে থেকে বল প্রযুক্ত হলে তবেই কোনো বস্তু তার ইলাস্ট্রিসিটি ধর্মটা বা তার এই যে বেড়ে যাচ্ছে, একটা এরকম ছিল, তো এটা এরকম বেড়ে গেল, এই ধর্মটা, এই যে স্থিতিস্থাপক ধর্মটা তখনই দেখায় যখন তুমি তার উপর বাইরে থেকে কোনো বলকে প্রযুক্ত করবে। এই রাবারটাকে, এই রাবারটা যদি তুমি না টানো, তাহলে কিন্তু কখনোই তার স্থিতিস্থাপক ধর্মটা দেখাবে না। তার মানে এর উপর অবশ্যই বাইরে থেকে বল প্রযুক্ত হলে তবেই এই তার স্থিতিস্থাপক ধর্মটাকে প্রদর্শন করবে বা স্থিতিস্থাপক ধর্মটাকে দেখাবে। ওকে, বলছি দেখো, আবার তুমি তার মানে প্রয়োগ করে যদি ধর্মটা দেখায়, তাহলে বাহ্যিক বল যদি তুমি তুলে নাও, তাহলে তার প্রাথমিক অবস্থাতেই ফিরে আসবে। দেখো এটা তার প্রাথমিক অবস্থা, তুমি বাহ্যিক বল প্রয়োগ করলে এরকম হয়ে গেল, তুলে নাও, প্রাথমিক অবস্থায় ফিরে চলে। বাহ্যিক বলকে তুলে নিলে সে আবার পুনরায় প্রাথমিক অবস্থায় ফিরে চলে আসে, এই ধর্মটার নাম স্থিতিস্থাপকতা। আর এই যে রাবারটা, এ তবে একটা এরকম প্রসারিত হওয়ার একটা সীমা আছে, যার পরে একে আর প্রসারণ ঘটানো যাবে না, এই সীমাটার নাম হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ এই রাবারটা দেখা যাচ্ছে এত দূর পর্যন্ত, তার মানে এটাই এর স্থিতিস্থাপক সীমা, এরপর যদি একে আমি টানি তাহলে কেটে যাবে। ঠিক আছে, চলো আবার দেখি। কি বলছি দেখো, বাহ্যিক বল তুলে নিলে বস্তুর প্রাথমিক অবস্থায় ফিরে আসার ধর্মটা হলো স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এবার এই বস্তু যদি একটা কঠিন বস্তু হয়, ধরো এবার আমি আমার এই পেনটাকে ভাবছি টেনে বড় করবো, সম্ভব? না, সম্ভব নয়। বাইরে থেকে তুমি সাধারণভাবে বল প্রয়োগ করে একে কিন্তু টেনে তুমি লম্বা করতে পারবে না। তার মানে বস্তু যত কঠিন হবে, তার মধ্যে ইলাস্টিসিটি তত বেশি হবে, স্থিতিস্থাপকতার মান তত বেশি হবে। অ্যাজ এ রেজাল্ট সেই বস্তুটাকে সহজেই তুমি বেন্ড করতে পারবে না। বলতে দেখো, যে বস্তু যত দৃঢ় হবে তার স্থিতিস্থাপক
তত বেশি হবে। তাই বলছে স্টিল রাবারের তুলনায় বেশি স্থিতিস্থাপক। আমি রাবারকেও দেখালাম, আমার তুমি যখন স্টিল দেখবো তাহলে ধরো আমার এই যে ধরো এইটা তোমার এই যে ক্লিপটা, এটা ধরো স্টিল, তাহলে এটাকে তুমি মনে করলে কি একদম ভীষণ ভাবে প্রসারিত করতে পারবে? এই স্টিলের এটাকে প্রসারিত করতে পারছো না, কিন্তু রাবারটাকে পারছো। তাহলে যে বস্তু যত দৃঢ় তার স্থিতিস্থাপকতার মান তত বেশি। ঠিক আছে, তাই বলছে স্টিল রাবারের তুলনায় বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে, আচ্ছা এটা আমি পরে আসছি, হুকের সূত্র। দেখো বলছে কোন বস্তুর পীড়ন যত বেশি তার স্থিতি, মানে এই বস্তুটাকে তুমি বাইরে থেকে বল প্রয়োগ করেও এর তেমন কোনো অবস্থার পরিবর্তন করতে পারছো না, তাহলে এর পীড়ন বেশি, তাই এর স্থিতিস্থাপক সীমাও তত বেশি হবে। সর্বোচ্চ স্থিতিস্থাপক সীমা দেখা যায় কার? ইস্পাতের। আর সেকেন্ড পজিশনে রয়েছে লোহা। স্থিতিস্থাপক সীমা মানে কি? এই যে তোমার রাবারটা, এই রাবারটা যত দূর পর্যন্ত বল প্রয়োগ করলে বৃদ্ধি হবে, এই যত দূর হবে সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। সব থেকে কার বেশি? ইস্পাতের বেশি। ঠিক আছে, এখন তুমি বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো পদার্থের তিনটে জিনিসের পরিবর্তন ঘটাতে পারো। কিসের কিসের? একটা তার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে পারো, একটা তার আয়তনের পরিবর্তন ঘটাতে পারো, আর একটা তার আকৃতির পরিবর্তন ঘটাতে পারো। এই দৈর্ঘ্যের পরিবর্তন ঘটানোকে বলা হয় ইয়ং গুণাঙ্ক, আয়তনের পরিবর্তন ঘটানোকে বলা হয় আয়তন গুণাঙ্ক, এবং আকৃতির পরিবর্তন ঘটানোকে বলা হয় আকৃতি বা দৃঢ়তা গুণাঙ্ক। এই হলো তিন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক। এক নম্বরে ইয়ং গুণাঙ্ক, দু নম্বরে আয়তন গুণাঙ্ক, তিন নম্বরে দৃঢ়তা গুণাঙ্ক। এই হলো পদার্থের একটা ধর্ম। আর একটা ধর্মের নাম হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান মনে হচ্ছে কি? তরলের মুক্ত পৃষ্ঠ, ধরো কোনো একটা তরল আছে, এই তরলের মুক্ত পৃষ্ঠে তুমি জলবিন্দু বিন্দু দেখছো ভেসে বেড়াচ্ছে, বা দেখবে তুমি এরকম টিউব পাওয়া যায়, ওই টিউবের মধ্যে ফ্যানাম তোমার সার্ফ গুলো আছে, সেখান থেকে নিয়ে তুমি ফুঁ দিচ্ছ, বাবেল সৃষ্টি হচ্ছে। ওই যে তরলের মুক্ত পৃষ্ঠে যে এক ধর্মের জন্য ওই জলবিন্দুগুলো গোলাকার আকার ধারণ করে, জলবিন্দুগুলো জালকাকার বা গোলাকার ধারণ করে, তখন তাকে বলা হয় পৃষ্ঠটান। পৃষ্ঠটান মানে অ্যাকচুয়ালি বল বাই দৈর্ঘ্য। ঠিক আছে, তো সব থেকে এটা মনে রেখো, এই পৃষ্ঠটান ধর্মটা সব থেকে দেখবে পারদ গুলো সবসময় এরকম গোল গোলই হয়ে থাকে। তুমি যদি তোমার কোনো একটা কন্টেনার থেকে মাটিতে পড়ে যায়, তুমি কিন্তু একে কালেক্ট করতে পারবে না, সবসময় এরকম গোল গোলই হয়ে থাকে পারদ। তাহলে সেই জন্য বলা হয় পারদের এই গোল গোল হওয়া বা জালকাকার হওয়া ধর্মটা সব থেকে বেশি, তাই পারদের পৃষ্ঠটানটাও সর্বোচ্চ। ঠিক আছে, আর সর্বনিম্ন কার? বেঞ্জিনের পৃষ্ঠটান হচ্ছে সর্বনিম্ন। ওকে, জলের মধ্যে এটা তাপদ্রব্য না, এটা অ্যাকচুয়ালি হবে অপদ্রব্য। বেশ কিছু অপদ্রব্য যেমন তুমি সাবান, ডিটারজেন্ট, তেল, ফিনাইল যদি মিশিয়ে দাও তাহলে পৃষ্ঠটানটা হ্রাস পাবে, বাট যদি তুমি জলে লবণ মেশাও তাহলে পৃষ্ঠটানকে বাড়িয়ে দেবে, কারণ লবণ কি হয়? আয়নে ভাঙতে পারে, তার ফলে সে অনেক সময় পৃষ্ঠটানটাকে ইনক্রিজ করে। এরপরে আর একটা ধর্মের কথা জানবো যার নাম সান্দ্রতা বা ভিসকোসিটি। ঠিক আছে, ধরো এটা একটা প্রবাহী, এই প্রবাহীর মধ্য দিয়ে একটা লিকুইড প্রবাহিত হচ্ছে, তাহলে এই লিকুইড এই প্রবাহীর মধ্যে যে ঘর্ষণজনিত বাধার সৃষ্টি করে, সেই ঘর্ষণজনিত বাধাকেই বলা হয় সান্দ্রতা। ঠিক আছে, প্রবাহীর ঘনত্ব যত বাড়বে, এর ঘনত্ব বা ডেনসিটি যত বাড়বে, সান্দ্রতা তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা এখানে সান্দ্রতা ইংরেজি হচ্ছে ভিসকোসিটি, তাই সান্দ্রতা পরিমাপ করা যায়, এটা হচ্ছে ভিসকোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এরপর আমরা জানবো আর্কিমিডিসের নীতি, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ধর এটা একটা পাত্র, জল আছে, এখন এর মধ্যে ধরো এরকম একটা জিনিস ওপর থেকে পড়লো, আর্কিমিডিসের নীতি বলছে যদি কোনো কঠিন বস্তুকে সম্পূর্ণ বা আংশিক ভাবে কোন তরলে বা গ্যাসের মধ্যে যদি তুমি নিমজ্জিত করো, তাহলে কি হবে? এর মানে এই যে কঠিন বস্তুটা,
এর যে ওজন সে সেই পরিমাণ জলকে বা গ্যাসকে অপসারিত করবে। এই ধরো এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। কোন কঠিন বস্তুকে তুমি যদি জলের মধ্যে বা কোনো তরল বা কোনো কঠিনের মধ্যে যদি তুমি আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করো, তাহলে দেখবে বস্তুটা কি হয়, আস্তে আস্তে এরকম একটা বল পায়, যেটার জন্য সে মনে করে যে ওপর দিকেই উঠে চলে যেতে চেষ্টা করে। তুমি যত চিপে মানে এরকম দিচ্ছ, উঠে যাওয়ার চেষ্টা করে, ওটা ঘাত অনুভব করে। এই ঘাতটা কতটা, এই বস্তু যে পরিমাণ জল অপসারণ করবে তার সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবার কোনো একটা বস্তু জলের মধ্যে আছে, তার ভাসার শর্ত কি, কখন সে ভাসবে কখন সে ডুববে। এখন ধরো কোনো একটা বস্তুর ওজন W1, আর সেই বস্তু জলে ডোবার ফলে যে পরিমাণ জল অপসারিত করছে তার পরিমাণ W2। তাহলে বস্তুর ওজন W1 আর তার দ্বারা অপসারিত জলের ওজন W2। এখন এই W1 এর মান যদি W2 থেকে বেশি হয়, মানে বস্তুর ভর বেশি আর অপসারিত জলের পরিমাণ কম, বস্তুটা সহজেই ডুবে যাবে। উল্টোটা হলো, বস্তুর ভর কম কিন্তু সে বেশি পরিমাণ জলকে ছড়িয়ে দিচ্ছে, তখন কিন্তু বস্তুটা তরলের উপর ভাসবে। তার মানে যদি W1 ছোট W2 বড় হয়, ভাসবে। আর যদি এমন হয় যে তার যতটা ওজন সে ততটাই জলকে সরাচ্ছে, তাহলে বস্তুটা না ডুববে না ভাসবে, অর্থাৎ ডুবন্ত অবস্থায় ভাসবে। তুমি যদি জলের মধ্যে বরফকে দিয়ে দাও, তাহলে দেখবে বরফের 11-12 অংশ ভাসছে, অর্থাৎ 12 অংশের মধ্যে অন্তত 1 অংশ ভাসছে। এটা কি বলা হয়, ডুবন্ত অবস্থায় ভাসা। ঠিক আছে, এরপর আর একটা নীতি, এটা তুলনামূলক লেস ইম্পর্টেন্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি কি, ধরো কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে কোনো একটা লিকুইড প্রবাহিত হচ্ছে বা তরল প্রবাহিত হচ্ছে, তাহলে উনি বললেন যে এই তরলটার একক বলে তরলের যে স্থিতিশক্তি, গতিশক্তি এবং এর যে চাপ সৃষ্টি হচ্ছে, এই তিনজনের পরিমাণ বা সমষ্টিটা সবসময় কনস্ট্যান্ট। অর্থাৎ কোন পরিবাহীর কোন শান্ত প্রবাহের ক্ষেত্রে যে তোমার স্থিতিশক্তি বা গতিশক্তি বা যে চাপ শক্তির উৎপন্ন হচ্ছে তার পরিমাণ সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে। ঠিক আছে, এরপর আমরা জানবো ঘনত্ব। আমরা জানি কোন পদার্থের ভর বাই তার যে ভর আর তার যে আয়তন, তার যে রেশিও, সেটা কি বলা হয়, ঘনত্ব। এটা আমরা জানি, অর্থাৎ কোন পদার্থের একক আয়তনের ভরকেই বলা হয় ঘনত্ব, এটা আমরা জানি। এরপর আমরা যাবো আপেক্ষিক গুরুত্ব। যে কোনো তরল, কোন কঠিন তরল পদার্থের ভর 4 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ভরের যে অনুপাত, অর্থাৎ এই 4 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের তোমার আপেক্ষিক গুরুত্বটা বা তোমার বিশুদ্ধ জলের এই বিশুদ্ধ মানে তোমার জলের ঘনত্বটা সব থেকে বেশি হয়। সেই জন্য যে কোনো পদার্থের ভর এবং 4 ডিগ্রি উষ্ণতায় ওই পদার্থের এই যে অনুপাত, এটা কি আপেক্ষিক গুরুত্ব বলা হয়। লাস্ট অফ অল জানবো চাপ কি। তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বল প্রয়োগ করলে সেটাই হচ্ছে চাপ। ধরো এটা তরল, এর উপর তুমি যে এটা ধরো দিয়েছো, এটা কঠিন বস্তু, এই তরলের এই জায়গায় যে লম্বালম্বি যে বল প্রয়োগ করছে, লম্বালম্বি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বল প্রয়োগ করছে, তাকেই বলা হয় তরলের চাপ। ঠিক আছে, এই হলো, এই কটা ধর্ম একটু জেনে নেবো আমরা। এখান থেকে এক্সট্রা লেখার বা মুখস্থ করার কিছু নেই, যে কটা ইনফরমেশন বললাম ও কটা ইনফরমেশন পড়লেই তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা রাখি। ঠিক আছে, এরপর আমি জিওগ্রাফি থেকে কিছু তথ্যাদি বলবো, যে তথ্যাদিগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। খাতা বার করবে একটু। আমরা এগ্রিকালচার এবং সয়েল এই দুটো জায়গা থেকে কম্বাইন্ড করে ইনফরমেশন বলবো আমি। যা তোমরা ওখানে পড়ছোই, তার বাইরে কিছু বেরিয়ে গিয়ে কিছু তথ্যাদি বলবো, যেগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিও। লেখো, 1 নম্বর লেখো। হ্যাঁ, হোয়াইট কালার ইউজ করবো, হেডিং দিলাম বলে লাল করলাম। লেখো, সব থেকে, আমি বলছি তোমরা লেখো, সব থেকে বেশি নারকেল, সব থেকে বেশি নারকেল কোন রাজ্যে হয়। নারকেল, আমি কিন্তু ওটা লিখলাম না, সব থেকে বেশি, সবই হবে সব থেকে বেশি, সব থেকে বেশি ডট ডট দিয়ে।
সব থেকে বেশি নারকেল কোন রাজ্যে উৎপন্ন হয়? লিখে নাও তামিলনাড়ু। তারপরে লেখো সব থেকে বেশি আম কোন রাজ্যে উৎপন্ন হয়? ম্যাঙ্গো, উত্তরপ্রদেশ। সব থেকে বেশি মশলা কোন রাজ্যে উৎপন্ন হয়? মশলা, সব থেকে বেশি মশলা উৎপন্ন হয় কেরালা ও কর্ণাটক। সব থেকে বেশি টোবাকো বা তামাক কোন রাজ্যে উৎপন্ন হয়? অন্ধ্রপ্রদেশ। সব থেকে বেশি আলু উৎপন্ন হয় কোন রাজ্যে? আলু, উত্তরপ্রদেশ। সব থেকে বেশি পেঁয়াজ কোথায় হয়? সরি, পেঁয়াজ লিখো না তো, পেঁয়াজটা মুছে দাও তো। সব থেকে বেশি অরেঞ্জ বা লেবু, সব থেকে বেশি অরেঞ্জ কোথায় হয়? মধ্যপ্রদেশ। নেক্সট, সব থেকে বেশি ভেজিটেবল বা শাকসবজি, ভেজিটেবল বা শাকসবজি ওয়েস্ট বেঙ্গল। সব থেকে বেশি বানানা, কলা কোথায় উৎপন্ন হয়? তামিলনাড়ু। সব থেকে বেশি সানফ্লাওয়ার, সব থেকে বেশি সানফ্লাওয়ার কোথায় হয়? কর্ণাটকা, কর্ণাটকা। সব থেকে বেশি বাম্বু, আসাম। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী অয়েল, কথাটা এখানে আমি মেনশন করব না, ঠিক আছে। 11, স্যাফরন, স্যাফরন, JNK, জম্মু কাশ্মীর। লাস্ট 12 নম্বর, সব থেকে বেশি আলফানসো আম, আলফানসো ম্যাঙ্গো কোথায় উৎপন্ন হয়? মহারাষ্ট্র। এটা হলো আজকের 1 নম্বর, মানে প্রথম টপিক যেটা তোমরা খাতায় নোট ডাউন করলে, যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় আসে। সেটা হচ্ছে আমরা যা কৃষিজ ফসল যা যা বললাম, ওই কৃষিজ ফসল কটাই তো শেষ কথা নয়, তারও বাইরে আরো কিছু কৃষিজ ফসল আছে, এবং সেখান থেকে যে কোশ্চেনটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি আসে, সেটা হলো তোমার এই এই সবজি টবজিগুলো বা এই সব ফল টলগুলো পরীক্ষায় খুব আসে। কোনটার বাংলা গো? আলফানসো আম, এটা তো ওয়ান কাইন্ড, মানে সব থেকে ভালো টেস্টফুল আম যেটা, সেটাই। ওকে, এরপর আর একটা হেডিং করো, শস্য, সেই শস্যটা উৎপাদনে ভারতের স্থান, ভারতের স্থান। আর পৃথিবীতে ফার্স্ট
কোন দেশ, প্রোডাকশনে আর কি, ওয়ার্ল্ডে ফার্স্ট কোন দেশ, এরকম একটা লিস্ট হবে আর কি। লিখলে বুঝতে পারবে। ধরো শস্যের ঘরে প্রথমে তুমি লিখলে চা, বাঁশ, ব্যাম্বু বাঁশ, স্যার কেশরটা কি, কেশর কেশর কেশরটা কি JNK না UT নাকি পূর্বায়তন JNK, এত কিচ্ছু ভাবার দরকার নেই। জম্মু এবং কাশ্মীর, জম্মু কাশ্মীরে স্যাফরন যেটা আমাদের বিরিয়ানির মশলা সেটা বেশি উৎপন্ন হয়, এত কিছু জানার দরকার নেই। আচ্ছা চা, চা উৎপাদনে গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত, সেকেন্ড, আর পৃথিবীতে ফার্স্ট কে, চীন। ব্যাস এই জিনিসটা আমরা লিখবো এরকম করে। চা হয়ে গেল, তারপর লেখো কফি। কফি উৎপাদনে ভারত আগে 4 নম্বর পজিশনে ছিল, এখন চলে গেছে 8th পজিশনে। আর এই চা উৎপাদনে প্রথম হচ্ছে ব্রাজিল, সরি চা না কফি, চা বেরিয়ে গেল। তারপর লেখো তুলা, তুলা উৎপাদনে আমরাই প্রথম, তাহলে ওয়ার্ল্ড ফার্স্ট তো আমরাই হবে, এটা লেখার কি আছে। আর এখানে তুমি সেকেন্ড লিখে নিতে পারো কি, সেটা হচ্ছে চায়না। তারপর লেখো রাইস, ধান। এই ধান উৎপাদনে প্রথম, ধান উৎপাদনে আমাদের স্থান কত, দ্বিতীয়, সেকেন্ড। আর ফার্স্ট পজিশনে রয়েছে চায়না, চীন। তারপর গম, গম উৎপাদনে আমাদের স্থান হচ্ছে সেকেন্ড, প্রথমে আছে চায়না। তারপর জুট, পাট, পাট উৎপাদনে আমাদের পজিশন ফার্স্ট, তাহলে আমরা ফার্স্টে আছি গোটা পৃথিবীর মধ্যে। আর সেকেন্ডে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশ। আর লাস্ট রাবার, রাবার উৎপাদনে আমাদের স্থান গোটা পৃথিবীতে চতুর্থ, আর ফার্স্ট পজিশন রয়েছে থাইল্যান্ড। এই একটা তথ্য নোট ডাউন করে নাও। শস্য, সেই শস্য উৎপাদনে আমাদের র্যাঙ্কিং বা ভারতের স্থান, এবং ওয়ার্ল্ডে প্রথম বা সেকেন্ড, যেগুলো প্রথম সেগুলো সেকেন্ড পজিশনে কি আছে সেটা নোট ডাউন করে নাও, এই জায়গাটা আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। ওকে, ব্যাস। আর একটা টপিক এই চ্যাপ্টার থেকে শুধু লেখাতে আমার বাকি রয়েছে, তাহলেই আমাদের চ্যাপ্টারটা নোট লেখানো সবকিছু ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার করে দিচ্ছি এটা। লাস্ট একটা হেডিং দাও, সেটা হচ্ছে জলসেচ। ভারতবর্ষে জলসেচ করা হয় 3টি পদ্ধতিতে। 1 নম্বর দেখো, বাই, কূপ খনন করে, আগে বাই ওয়েলস। ভারতবর্ষের টোটাল জলসেচের প্রায় 58.8% বাই ওয়েলস এর দ্বারা করা হয়। কোথায় কোথায় মেনলি করা হয়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান। 2 নম্বরে লেখো বাই ক্যানাল, প্রায় ভারতবর্ষের 25.8% এটাতেই করা হয়। ক্যানালটা ইউপিতেই বেশি করা হয়, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। আর 3 নম্বরে লিখে নাও বাই ট্যাঙ্কস, বাই ট্যাঙ্কস মানে ট্যাঙ্কের জমিয়ে জল রেখে সেখান থেকে চাষ করা হয়, এটা সব